কি কি কয় Good evening, dear class. Assalamu alaikum, ma'am. Walaikum assalam. How are you all? Hey, ma'am, fine. সবার কি খেলা দেখা শেষ হয়নি, এখনো জয়েন করছে না? না ম্যাম, খেলা আর কি দেখবেন? কি অবস্থা খেলার? শেষ নাকি? হ্যাঁ, বাংলাদেশের খেলা শেষ। বাংলাদেশ তো জিতলো আচ্ছা, তাহলে 84 রানে। এখন তো সবাই জয় উদযাপন করবে, এই জন্য ক্লাস জয়েন করতে দেরি করতেছে। সবার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম, মোটামুটি। Good. ভালো ভালো হতো, সবাই ভালো করে পড়াশোনা করে। আচ্ছা, who is this global computer? গ্লোবাল কম্পিউটার নামে কোন স্টুডেন্ট আপনি? আপনাদেরকে তো বলেছি বারবার যে ক্লাস করবেন, যে কোনো ফর্মাল কিছুতে যখন নিজের প্রেজেন্টেশনটা দিবেন তখন নিজের নামটা যথাযথভাবে লিখবেন। আমি কি করে বুঝবো যে আপনি কে? আচ্ছা, পরীক্ষার ব্যাপারে বা ক্লাসের ব্যাপারে কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, জেনে নিতে পারেন। জি ম্যাম, পরীক্ষার ব্যাপারে একটু বলেন। আপনাদের পরীক্ষা তো মনে হয় ইংলিশ 26 তারিখ, তাই না? জি ম্যাম, 26 তারিখ। তো পরীক্ষা, এটা কি আপনাদের প্রথম পরীক্ষা? না ম্যাম, 24 তারিখ একটা পরীক্ষা আছে ম্যাথ। না না, বলছি যে ইউনিভার্সিটিতে এটা আপনাদের প্রথম পরীক্ষা? না ম্যাম, এর আগে তো এক সেমিস্টার পরীক্ষা দিছি, ফার্স্ট সেমিস্টার। এটা সেকেন্ড সেমিস্টার আমাদের। আচ্ছা, ওকে। তাহলে তো নিয়মাবলী জানেনই যে আপনাদেরকে পরীক্ষার 10-15 মিনিট আগে হচ্ছে গুগল ক্লাসরুমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নটা দেওয়া হবে। প্রশ্ন দেওয়ার পর আপনারা নির্দিষ্ট সময়ে পরীক্ষা দেওয়া শুরু করবেন এবং পরীক্ষার পরে আপনাদেরকে হাফ এন আওয়ার দেওয়া হবে, অর্থাৎ আপনাদের পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাই তো, যাই হোক, একটু চেক করে নিন। আর হাফ এন আওয়ার বেশি পাবেন সেটা হচ্ছে আপনার খাতাটার
ছবি তুলে সেটাকে পিডিএফ করে তারপর হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে। মনে রাখবেন যে আপনাকে কিন্তু অবশ্যই পিডিএফ করে তারপর আপলোড করতে হবে, এবং এটা কোনো টিচারকে ব্যক্তিগতভাবে ইমেইলে দেওয়া যাবে না, কোনো মাধ্যমেও দেওয়া যাবে না, শুধুমাত্র গুগল ক্লাসরুমেই সাবমিট করতে হবে। এবং যেখানে ম্যাম তাহলে আমরা জি মানে আমরা তাহলে পরীক্ষা দেওয়া সাবমিট সহ প্রায় 2 ঘন্টা সময় পাবো, তাই তো? হ্যাঁ 2 ঘন্টা সময় পাবেন। আর আরেকটা বিষয়, আর কিছু বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার নিজ থেকে বলা, সেটা হচ্ছে পরীক্ষার খাতার উপরে মানে প্রথম পেজটা থাকবে কি আপনাদের নাম, আইডি, কোন টিচারের হচ্ছে এক্সাম, কোর্সের নাম, ইউনিভার্সিটির নাম, খুব সুন্দর করে আপনারা ফ্রন্ট পেজটা বানাবেন। মানে এটা আগে তৈরি করে রাখবেন, পরীক্ষার খাতাটা আগে তৈরি করে রাখবেন, যেন পরীক্ষার সময় কোন রকম তাড়াহুড়ো করে করতে না হয়। পরীক্ষার খাতা বানিয়ে রাখবেন যেন সুন্দর করে ফার্স্ট পেজটা লিখেন। সেকেন্ডলি, হাতের লেখা অবশ্যই ভালো হতে হবে, মানে সময় পাচ্ছেন, অনেক সময় পাচ্ছেন, বড় হয়েছেন, হাতের লেখা যেন ক্লিয়ার হয়, এটা খুব মনোযোগ দিয়ে, খাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং যে ছবিটা তুলবেন, অনেক সময় দেখা যায় কেউ অ্যাঙ্গেল থেকে তুলছে, কারো ছবি ঝাপসা আসছে, তো ছবি তোলার ব্যাপারে কেয়ারফুল হবেন, যেন টিচার যেহেতু আপনার এই একটা ছবির উপর ভিত্তি করে মার্কিং করবে, সো ছবিটা যেন অবশ্যই ক্লিয়ার আসে, লেখাগুলো যাতে স্পষ্টভাবে বোঝা যায়। এবং চেষ্টা করবেন যে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে, এবং স্ক্যানারের একটা অপশন আছে হোয়াইট বোর্ড, ওটা দিলে একটু ব্রাইট আসে পেজগুলো, খাতার রং যেরকমই হোক সাদা আসে, প্লাস লেখাগুলো একটু ব্রাইট হয়, চেষ্টা করবেন সেটা মেনটেন করতে। আর অনেক সময় দেখা যায় ছবি তুলতে গেলে একটা পাশ কেটে যাচ্ছে, লেখা কেটে যাচ্ছে, সেগুলো একটু ভালোভাবে চেক করে তারপর দিবেন। তারপর যেটা, যে প্রত্যেকটা পেজ সিকোয়েন্স যেন ঠিক থাকে, মানে পেজ নাম্বার 1 এর পর পেজ নাম্বার 5 চলে আসলো, পেজ নাম্বার 5 এর পর 3 আসলো, এরকম যেন না হয়। 3 4 5 এভাবে যেন পেজগুলো খুব সুন্দরভাবে সিকোয়েন্টলি সাজানো থাকে। তো এই ব্যাপারগুলো খেয়াল করবেন, এবং প্রত্যেকটা পেজে কিন্তু নিজের নাম এবং আইডেন্টিটি নাম্বার দিতে হবে প্রত্যেক পেজে। সো এই কাজগুলো পরীক্ষার আগেই করে রাখুন, যে তখন যেন তাড়াহুড়ো করে কোনো কিছু করতে না। আর পিডিএফ অবশ্যই করতে হবে, আর হচ্ছে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ম্যাডাম বলেন। নমস্কার ম্যাডাম। নমস্কার। ম্যাডাম আমি একটা কথা বলতাম, সেটা হচ্ছে ম্যাডাম আমার হচ্ছে আমি চেক, কিন্তু এই সময় আমার অন্য কোনো পরীক্ষা নাই, আমি চাইতেছি যে রেগুলারদের সাথেই আমি আমার এক্সামটা দিয়ে দিব। এই ক্ষেত্রে আমার আর কিছু অ্যাপ্লিকেশন বা কোনো কোনো কিছু তার করা লাগতেছে না, যদি আমি রেগুলার যারা আছে তাদের সাথে দিয়ে দিই। আচ্ছা, আপনি মানে এইসব অফিসিয়াল ব্যাপারগুলো, মানে যদি কোনো কোয়েরি থাকে তাহলে কাইন্ডলি অফিসিয়াল ভাবে যোগাযোগ করেন। মানে আমি হচ্ছে আমার সাবজেক্টিভ ইনফরমেশন দিতে পারবো, বাট পরীক্ষায় কি করণীয় কি না এগুলো হচ্ছে আপনারা শর্মিলা ম্যাম বা মাসুদ রানা স্যার যারাই আছেন, মানে যারা এগুলো হ্যান্ডেল করেন তাদের সাথে করবেন। ও আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের তো অ্যাডমিট কার্ড দেওয়ার কথা, রাইট? অ্যাডমিট কার্ড কি সবাই পেয়েছেন? জি ম্যাম এডমিট কার্ড পেয়েছি। আচ্ছা, অ্যাডমিট কার্ড কিন্তু প্রত্যেকের খাতার সাথে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডের ছবিটাও দিতে হবে, না হলে কিন্তু খাতা গ্রহণযোগ্য হবে না। এই পয়েন্টটাও মনে রাখবেন। আচ্ছা, আজকে স্টুডেন্ট কমই থাকবে, তো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাস, ম্যাম একটা কথা ম্যাডাম ছিল। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ও তাহলে মানে আমাদের এক্সাম টাইম হলো 1.5 ঘন্টা, আর আপনার সাবমিশন টাইম হবে আধা ঘন্টা, তাই তো? হ্যাঁ, এক্সাম টাইমটা তার 1.5 ঘন্টায় আশা করি। তারপরও একটু ওয়েট করেন, আমি একটু চেক করে বলে দিচ্ছি। আশা করি 1.5 ঘন্টায়। হ্যাঁ,
ঠিক আছে, মানে 1.5 ঘন্টায় টাইম আর 30 মার্কস এর প্রশ্ন হবে, 30 মার্কস আনসার করতে হবে, 4টা থেকে 3টা আনসার করতে হবে। মানে রাইট ম্যাম ফর্মার কি এক্সেস আকারে আসবে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেয়া থাকবে? বুঝতে পারিনি, বলেন আপনারা একটু জোরে বলেন। ম্যাডাম যে রাইট ফর্ম অফ ভার্ব যে আমাদের কোশ্চেন করবেন ওইখানে কি কোনো প্যাসেজ দিয়ে আমাদের কারেকশন করতে দিবেন, না হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা করে ইন্ডিভিজুয়াল থাকবে, 10টা দিয়ে দিলেন, 10টার মধ্যে আমাদের কারেকশন? ইন্ডিভিজুয়াল থাকবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আমি সবাইকে মিউট করছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আনমিউট করে দেন কথা বলবেন, আর যাদের এমনিতেই আনমিউট হয়ে যায় তারা একটু যেন আনমিউট না হয়, এতে করে ক্লাস নিতে অনেক সময় সমস্যা হয়। আচ্ছা, আপনাদেরকে 16 পর্যন্ত হয়েছিল, ওকে, সো দোয়া করো যেন থাকে 17 টু বি এবং হ্যাভিং মূল ভার্ব আর বলেন কেউ ম্যাম আপনি সবাইকে আনমিউট করে দেন। মিউট করেছি বাবা, এখন কেউ যদি আনমিউট করে থাকে তাহলে তো সমস্যা, আর তো বারবার ব্যাক করে করে আনমিউট করাটা ডিফিকাল্ট, সরি মিউট করা ডিফিকাল্ট, সো নাই এতে সবাই মিউট করে নিন। এটা সিম কেন দূরত্ব মাই গুডনেস। কত কি হলে তো দেখার বিষয়। মুশারফ ভাই একটু আনমিউট করেন ভাই। রায়হান ভাইকে ওকে, সি টু বি, আহা বাবা কেউ নি বারবার হচ্ছে আনমিউট, প্লিজ কিপ ইউরসেলফ মিউটেড। ওকে, সি টু বি এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টু বিটা এখানে যদি সেন্টেন্সের মধ্যে থাকে, আমরা কিন্তু টু বি ভার্বের কথা বলছি না, টু বি হতে এরকম অর্থ যদি বোঝায়, এবং হ্যাভিং হচ্ছে হয়েছে এরকম বোঝাতে, এরকম যদি শব্দ দুটি মূল সেন্টেন্সে থাকে তবে এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা তো জানি যে হ্যাভ ভার্ব থাকলে অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, এবং টু বি এগুলো এই দুইটাই হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে এই দুইটা ফর্মই ব্যবহৃত হয় প্যাসিভ টোনের ক্ষেত্রে। যেমন হি ran away having seen the police, see he ran away having seen the police, having seen মানে দেখার পরে, দেখে থেকে, ঠিক আছে, সে পুলিশকে দেখে দৌড়ে পালালো, হ্যাভিং সিন মানে দেখার পরে, বা যেটা হচ্ছে যে দেখে তারপর দৌড়ে পালালো। The work is to be done, the work is to be done, কাজ কি একা একা হতে পারে? কাজ কিন্তু একা একা হতে পারে না, কারো দ্বারা হয়। তাহলে দেখেন যে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ, the work is to be done অর্থাৎ কাজটি হতে হবে বা কাজটি সমাপ্ত হতে হবে, অর্থাৎ প্রয়োজন, সমাপ্ত হওয়া প্রয়োজন, এটা কাজটা কিন্তু কেউ একজন করছে, ঠিক আছে। তো যদি আমরা বলতাম someone has to do the work, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হতো, আর যেহেতু the work কে আমি সাবজেক্ট করেছি তাহলে এটা হয়ে যাচ্ছে প্যাসিভ, the work is to be done,
সো টু বি এবং হ্যাভিং যদি থাকে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, নাম্বার 18, প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, with a view to, look forward to, would you mind, get used to এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। দেখেন এখানে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট এগুলো হচ্ছে এক একটা অ্যাডভার্ব এবং প্রিপোজিশন হিসেবেও কাজ করে, সরি কানেক্টর হিসেবে কাজ করে, এবং বাকি যেগুলো আছে সবই কিন্তু এখানে কানেক্টর। তো কানেক্টর গুলো এগুলো কি এক একটা ফ্রেজ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু। ক্যানট হেল্প অর্থ হচ্ছে না করে পারা গেল না এরকম, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু কোনো কিছু করার জন্য, উড ইউ মাইন্ড এটা দ্বারা প্রশ্ন করা হয়, কোনো প্রপোজাল করা হয়, সাধারণত প্রপোজ করা হয়। গেট ইউজ টু কোনো কিছুতে কি বলে এটাকে, কোনো কিছুতে হচ্ছে আপনি যদি অভ্যস্ত হয়ে যান সেটাকে বলে গেট ইউজ টু। এবং যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, সরি মেইন ভার্বের সাথে না, মানে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে অর্থাৎ সাবঅর্ডিনেট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন দেখেন, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, এখানে ওয়েন্ট কিন্তু মেইন ভার্ব। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এখানে হচ্ছে একটা ফ্রেজ এবং কানেক্টর। মেক নোট দেয়ার, তাহলে আমরা দেখেছি যে উইথ এ ভিউ টু থাকলে পরের ভার্বটি হয়ে যাবে আইএনজি যুক্ত, অর্থাৎ মেকিং, মেকিং নোট দেয়ার, অর্থাৎ আমি লাইব্রেরিতে গিয়েছিলাম সেখানে একটি নোট তৈরি করার উদ্দেশ্যে। সো উইথ এ ভিউ টু যেহেতু আছে, মেক এর সাথে আইএনজি যোগ হবে। হি নেভার থট অফ গো অ্যাব্রোড, তাহলে থট অফ এরকম থাকলে, বা এই যে অফ আছে, অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, সো এক্ষেত্রেও ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। এখানে থট কিন্তু মেইন ভার্ব, থটের কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটাও পাস্ট টেন্সে আছে। হি নেভার থট অফ গোয়িং অ্যাব্রোড, অর্থাৎ সে কখনো বিদেশে যাওয়ার চিন্তা করেনি। সো এই শব্দগুলো মনে রাখবেন যে কি কি শব্দ আছে এবং কি কি ফ্রেজ আছে, এই শব্দগুলো মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে তারপরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। নাম্বার 19, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি শব্দগুলো থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। এটা মনে রাখতে হবে আপনাকে, যে এখানে কিন্তু আবার আইএনজি যোগ করে দিলে হবে না, এখানে হবে কি পাস্ট টেন্স। এখন প্রথম শব্দটা দেখেন, ইট ইজ হাই টাইম, ইজ প্রেজেন্ট ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে থাকলেও পরের শব্দটা হয়ে যাবে কি, পরের ভার্বটা পাস্ট ফর্মে হবে, অর্থাৎ এখানে থাকছে কিন্তু দুইটা ভার্ব। যেমন আই ফ্যান্সি, আই টার্ন পেল, আই ফ্যান্সি, আই টার্ন পেল। তারপরটা কি আছে, it is high time we take proper action, it is high time we take proper action। তাহলে যদিও এটা ইজ আছে কিন্তু আমাদের পরের ভার্বটা হয়ে যাবে কি, it is high time থাকার কারণে past form, so it is high time we took proper action। আচ্ছা, it is high time দিয়ে বোঝায় কি, এটাই proper time, this is the proper time to take proper action। তো ওইটাকে যখন আমরা এভাবে লিখবো, it is high time we took proper action। আমরা একটা কমন এক্সাম্পলের সাথে পরিচিত আছি, আমরা ছোটবেলা থেকে হয়তো এটা পড়ে এসেছি। it is high time we changed our bad habits, অর্থাৎ এটাই যথার্থ সময় আমাদের বদ অভ্যাসগুলো পরিত্যাগ করার বা পরিবর্তন করার। তারপর দেখেন, আই উইশ আই সি ইউ অ্যাগেইন, আমি আশা করি আমি তোমাকে আবার দেখবো। তো এখানে কিন্তু সি টা হয়ে যাবে কি স, আই উইশ আই স ইউ অ্যাগেইন। আচ্ছা, উইশ থাকলে আবার কুড দ্বারাও করা যায়, কুড দ্বারা চেঞ্জ করা যায়, লাইক আই উইশ আই কুড
সি ইউ এগেইন। দেখেন এখানে আছে আই উইশ আই কুড সি অথবা আই স ইউ এগেইন। কুড থাকলে কিন্তু আবার স হবে না, কুড যদি ইউজ করেন তখন কিন্তু ভার্বের মেইন ফর্ম বসবে সি। আর এখানে একটা পার্থক্য বলে রাখি, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম দুইটা মোটামুটি একই অর্থ প্রকাশ করে, তবে একটু পার্থক্য আছে। ইট ইজ টাইম দিয়ে বোঝায় যে এখন কোনো কিছু করার সময়, আবার ইট ইজ হাই টাইম দিয়ে হচ্ছে যথার্থ সময়, মানে না করলে হবেই না এরকম সময় বোঝায়। অর্থাৎ ইট ইজ টাইম দিয়ে বোঝায় যে সময় চলে যাচ্ছে, আর ইট ইজ হাই টাইম দিয়ে এটাই যথার্থ সময়, এখন যদি কাজটা না করা হয় পরে আর করা যাবে না, বা করা এখনই করা উচিত। এটাই একটুখানি পার্থক্য, খুব বেশি কিন্তু পার্থক্য না, কিন্তু দুইটার স্ট্রাকচার কিন্তু সেম, যে এদের পরে যে ভার্বটি বসবে দ্বিতীয় ভার্বটি হবে কি পাস্ট ফর্মে। নাম্বার 20, as though, as if, wish থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়্যার বসে। as though, as if এগুলো দ্বারা বোঝায় যে যেন, যেন, অর্থাৎ সে এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে, এরকম বোঝাতে গেলে as though, as if এগুলো ব্যবহৃত হয়। I wish, ম্যাম একটা কথা ছিল, হ্যাঁ বলেন। ওই 19 এর যে ওইখানে উইশ আছে ওইখানে তো আমরা পাস্ট ফর্ম বসাইলাম, কিন্তু এখানে তো আবার পাস্ট ফর্ম বসাইলাম না, ওরা বসাইলাম 20 তে, এটা একটু কনফিউশন। ওয়ারে আচ্ছা, এটা হচ্ছে যে as though, as if, I wish এই ব্যাপারগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি তা না, এটাকে বলা হয় কি বলে মানে এটা হচ্ছে ফলস রিয়েলিটি, যে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটে নাই বা ঘটবে না, কিন্তু মনে হচ্ছে এরকম, এরকম যখন বোঝায় তখন হচ্ছে ওয়্যার বসে টু বি এর জায়গায়, ঠিক আছে? মানে এখানে আই থাকুক, হি থাকুক, যে কোনো সাবজেক্ট থাকুক, টু বি এর জায়গায় ওয়্যার বসবে। মানে ম্যাম অর্থের উপর নির্ভর করে বসবে, তাই তো? হ্যাঁ, এই শব্দগুলো যদি থাকে, মানে এটা আমি তো বললাম যে যেন, যেন দিয়ে কিন্তু প্রকৃত অর্থ বোঝায় না, ঠিক আছে? মানে এমন হতে পারতো এরকম বোঝায়। সম্ভাবনা না। ওকে ম্যাম, বুঝছি। যখন আপনি একটা রিয়েল কোনো ব্যাপার বলবেন তখন তো আপনার যে টেন্সে দরকার সেই টেন্সে লিখতে পারবেন, কিন্তু যেটা না সেটা হতে পারতো বা হতে পারে, যদি এমন হয়, যেন এরকম, এসব যখন বোঝায় তখন হচ্ছে টু বি এর জায়গায় ওয়্যার বসবে। আই উইশ আই টু বি আ পয়েট, তো এখানে হয়ে যাবে কি আই ওয়্যার এ পয়েট। আই উইশ আই ওয়্যার এ পয়েট, আমি অ্যাকচুয়ালি পোয়েট না, আমি কবি না, বাট আমি আশা করছি, আই উইশ আমি যদি কবি হতাম, আমি যদি কবি হয়ে থাকতাম, মানে এটা একটা আশা, বাট আমি কবি না। হি টক্স অ্যাজ ইফ হি টু বি লিডার, তাহলে এটা কি হয়ে যাবে, টু বিটা ওয়্যার। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার লিডার, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন নেতা ছিল, বা যেন সে একজন নেতা, মানে সে অ্যাকচুয়ালি নেতা না, লিডার না, কিন্তু সে এমন ভাবে কথা বলছে যেন সে একজন নেতা, মানে সে না কিন্তু এরকম মনে হয়, তখন হচ্ছে ওয়্যার বসবে। এই জিনিসটার আরো একটা নিয়ম আছে, দেখেন নাম্বার 21, as though, as if এর প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট টেন্সের হলে পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। এতক্ষণ যে দুইটা দেখলাম আর কি, যে প্রথম অংশ প্রেজেন্টে আছে, পরের অংশ পাস্ট হয়েছে। এখন প্রথম অংশ যদি পাস্টে থাকে, লাইক আই ওয়েস্ট, হি টকড, ঠিক আছে, তখন কি হবে, তাহলে পরের অংশ হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স। হি স্পিক্স অ্যাজ দো হি আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তাহলে এটা প্রথম অংশ আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে পরের অংশ হয়ে যাবে কি পাস্ট টেন্সে। হি স্পিক্স as though he understood everything. She spoke as if I not here, তাহলে কি হবে,
He spoke as if I had not heard. দেখেন নট আছে, তার মানে আমাকে এটার সাথে একটা কি বলে অক্সিলারি ভার্ব আনতে হবে নেগেটিভ করার জন্য। তাহলে নেগেটিভ করার জন্য যদি আমি একটা অক্সিলারি ভার্ব আনি এবং সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে হ্যাভ এর পাস্ট পারফেক্ট টেন্স কি? হ্যাড। She spoke as if I had not heard. এখন এই 20 নাম্বার এবং 21 নাম্বারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে টু বি সংক্রান্ত সেন্টেন্স গুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ ওয়ার এর ব্যবহার বলা হয়েছে। আর এখানে 21 নম্বরে মূল ভার্ব ব্যবহার করার কথা বলা হয়েছে, যেমন আন্ডারস্ট্যান্ড একটা কি ভার্ব, হিয়ার একটা কি ভার্ব। সো এখানে পার্থক্যটা হচ্ছে এটা টু বি দ্বারা বোঝায় যে যদি হতো, আর এখানে পুরো একটা ভার্বই দেওয়া আছে। তো 20 আর 21 এর মধ্যে এটাই পার্থক্য। বোঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। নাম্বার 22, see every, each, one of ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। So one of the boys be absent yesterday. be আছে, be থাকলে কি হচ্ছে? beটা be ভার্বের পাস্ট ফর্ম কি? was. yesterday যেহেতু আছে, yesterday দ্বারা পাস্ট ফর্ম বোঝানো হচ্ছে। So one of the boys was absent yesterday. দেখেন was কেন বসলো? এখানে তো boys আছে, boys যদিও আছে কিন্তু বলেছে one of the boys, তার মানে এই বালকগুলোর মধ্যে একজন হচ্ছে অনুপস্থিত ছিল। এই একজন যেহেতু বলা হয়েছে তাই এটা ভার্বটা কাকে ইন্ডিকেট করবে? ওয়ান কে। তাই এটা হয়ে যাবে কি? সিঙ্গুলার ভার্ব was. See everybody, everyone want peace. তাহলে এভরি থাকলে কি হয়? ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। everybody or everyone wants peace. তাহলে এটা হয়ে গেল কি? ভার্বের সিঙ্গুলার ফর্ম। এটা আপনারা পড়ে নেবেন, এগুলো ইজি আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। 23, 24, 5। এখন আমরা ইফ দ্বারা যে সেন্টেন্স গুলো হয়, ইফ কন্ডিশনালস গুলো, সেগুলো একটু দেখি। ইফ দ্বারা বোঝায় মানে ইফ কখন ব্যবহৃত হয়? দুইটা সেন্টেন্সকে ইফ দ্বারা যুক্ত করা হয় এবং দুইটা সেন্টেন্স পারস্পরিক সম্পর্ক যুক্ত হবে, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত হবে, অর্থাৎ একটা হলে আরেকটা হবে, একটা না হলে আরেকটা হবে না। এরকম যখন দুইটা সেন্টেন্স একসাথে হয় তখন ইফ দ্বারা যোগ করা হয়, অর্থাৎ ইফ কন্ডিশনাল বলা হয় এগুলোকে। কন্ডিশন মানে কি? শর্ত। ইফ দ্বারা হচ্ছে শর্ত বোঝায়, যেমন যদি বৃষ্টি হয় তবে আমি বাইরে যাব না, যদি তুমি আসো তবে আমি ঘুরতে যাব। অর্থাৎ শর্ত দেওয়া হয়েছে যে যদি বৃষ্টি হয় তবে আমি বাইরে যাব না, বা যদি তুমি আসো তবে আমি বাইরে যাব। সো যখন হচ্ছে এরকম শর্ত দেওয়া হয় তখন সেগুলোকে বলা হয় কন্ডিশনাল বা কন্ডিশন। সো ইফ দ্বারা যেহেতু এই কন্ডিশন গুলো বোঝানো হয়, সো এই সেন্টেন্স গুলোকে বলা হয় ইফ কন্ডিশনাল। সো রুল গুলো আমরা একটু দেখি। এই রুলগুলো একটু ক্রিটিক্যাল, বাট একটা আরেকটার সাথে দেখবেন যে খুব যুক্ত, মানে সম্পর্ক যুক্ত। সো মানে এগুলো প্যাচ না লাগিয়ে একটা একটা করে পড়বেন, তাহলে ভাষা করে মনে থাকবে। সবগুলো যখন একসাথে পড়তে যাবেন তখন হয়তো হজবরল লেগে যাবে। সো প্রতিদিন একটু একটু করে দেখবেন। সি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি ক্লজটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী ক্লজটি হবে কি? সিম্পল ফিউচার টেন্স। ক্লজ তো বোঝেন, বাক্যাংশ। বাক্যাংশ হচ্ছে একটা বাক্যের অংশ, সেটাকে বলা হয় বাক্যাংশ। অর্থাৎ যখন দুইটা সেন্টেন্স যুক্ত হবে তখন সেগুলো আর পরিপূর্ণ সেন্টেন্স কিন্তু থাকে না, তখন সেগুলো হয়ে যায় কি? সেন্টেন্সের অংশ বা
ক্লজ। সো ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে পরবর্তী বা এর সাথে যেই আরেকটা ক্লজ থাকবে সেটা হয়ে যাবে কি সিম্পল ফিউচার টেন্স। সি ইফ ক্লজটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপরটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি, ইফ যুক্ত যে ক্লজটা সেটা কিন্তু ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর যেটা বাকি অংশটুকু সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ মানে মূল কথাটি প্রকাশ করবে কি এই প্রিন্সিপাল ক্লজটি, সেটা হয়ে যাবে সিম্পল ফিউচার টেন্স। যেমন ইফ হি ওয়ার্কস হার্ড হি প্রসপার ইন লাইফ। সো ইফ হি ওয়ার্কস হার্ড, ওয়ার্কসটা কি প্রেজেন্ট ফর্মে আছে আর সিম্পল প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ সিম্পল বলতে বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো বাকি অংশটা কি হয়ে যাবে তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল প্রসপার ইন লাইফ। ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ ফল সিক। যদি তুমি বৃষ্টিতে দৌড়াও তবে তুমি অসুস্থ হবে, মানে হবে তাহলে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স হচ্ছে। সো ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ উইল ফল সিক। নাম্বার 2, ইফ যুক্ত যে ক্লজটি সেটি যদি সিম্পল পাস্ট টেন্স হয় অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তবে বাকি অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি হবে কি পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড মাইট কুড, যে কোনো একটা বসবে উড কুড মাইট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা জানি যে অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি যেই অক্সিলারি ভার্বগুলো আছে শ্যাল, উইল, শুড, উড এগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি সাবজেক্ট বসবে, তারপর মাইট, কুড অথবা উড বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং বাকি অংশ যা আছে তাই বসবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। ইফ হি কেম আই হেল্প হিম। সো এখানে দেখেন ইফ কন্ডিশনালে কি আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কামের পাস্ট ফর্ম আছে কেম, তাহলে বাকি অংশটা কি হবে পাস্ট কন্ডিশনাল। ইফ হি কেম আই উড হেল্প হিম, এখানে সাবজেক্ট কি আই, মেইন ভার্ব হচ্ছে হেল্প, তাহলে হেল্পের আগে কুড অথবা উড বা মাইট বসবে এবং হেল্পটা কিন্তু মেইন ফর্মে বসবে অর্থাৎ ভার্বের মূল ফর্ম যেটা সেটাই বসবে। ইফ আই হ্যাড মাচ মানি আই বাই আ কার। তাহলে যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতাম, অর্থাৎ কিনতাম কিনতে পারতাম। সো ইফ আই হ্যাড মাচ মানি আই উড বাই আ কার। সো উড বাই, আমি কিন্তু কিনছি না, কিনতে পারতাম যদি আমার টাকা থাকতো। সো এটা সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে, কোনো জিজ্ঞাসা আছে? বুঝতে পেরেছেন সবাই? নো ম্যাম, প্রশ্ন নাই। আচ্ছা, নাম্বার 3, ইফ দ্বারা যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, একটু আগে দেখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স আর এখন দেখছি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড থাকবে, তাহলে বাকি অংশটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা হবে কি পারফেক্ট কন্ডিশনাল। একটু আগে আমরা দেখলাম কি পাস্ট সিম্পল পাস্ট টেন্সে থাকলে পাস্ট কন্ডিশনাল হয় এবং সেটার ফর্মটা আমরা দেখলাম, আর এখানে দেখছি পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল আর পাস্ট কন্ডিশনালের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে সাবজেক্টের পরে উড কুড মাইটের সাথে একটা হ্যাভ যুক্ত হবে। যেহেতু এটা পারফেক্ট টেন্স সেহেতু আমাদেরকে হ্যাভ হ্যাজ আনতে হবে এবং উড কুড মাইটের পরে যেহেতু ভার্বের মূল ফর্ম বসে তাহলে হ্যাভ বা হ্যাভ কি হবে হ্যাভই হবে, হ্যাজ বা হ্যাড হবে না। উড কুড মাইটের সাথে হ্যাভ যুক্ত হবে। তো এখন আমরা খুব ভালোভাবে জানি যে হ্যাভ থাকলে হ্যাভ ভার্বের পরে মেইন ভার্ব কি হয়ে যায় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনালে আমরা কি পাচ্ছি সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ দেখি, if he had seen me he called me.
আচ্ছা, যেহেতু এটা পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাভ ভার্বের হ্যাড ফর্ম বসেছে, পাস্ট ফর্ম হ্যাড বসেছে, এবং হ্যাড এর পরে হ্যাভ ভার্বের পরে আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই হয়েছে সিন। তাহলে ইফ ক্লজটা কি আছে? ইফ হি হ্যাড সিন মি, যদি আমাকে সে দেখে থাকতো, হি কল মি, এটা হয়ে যাবে কি সাবজেক্ট প্লাস মাইট, উড, কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখি সাবজেক্ট হি, কলের আগে বসবে কি মাইট হ্যাভ, কলটা হয়ে যাবে কল্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং বাকি অংশ মি, হি মাইট হ্যাভ কল্ড মি। উডও কিন্তু দিতে পারি, হি উড হ্যাভ কল্ড মি। If she had worked hard, she succeed. If she had worked hard, she would have succeed. Succeed হচ্ছে আপনার এখানে অ্যাডজেক্টিভ, তাই এখানে হচ্ছে চেঞ্জ হয়নি, সাকসিডেড হয়নি। এই তিনটা হচ্ছে ইফ কন্ডিশনাল। সো ইফ কন্ডিশনালে আর কোনো প্রবলেম আছে কি? না ম্যাম। তিনটা রুলই বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, ইফ দ্বারা আরেকটা রুল আছে নাম্বার 30, এটা একটু দেখেন, একসাথে ইফ গুলো পড়েন। দুটি ক্লজের মধ্যে যেটিতে ইফ থাকবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার থাকে, এবং অপরটি প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্টের পরে মাইট, উড, কুড বসবে এবং ব্র্যাকেটের ক্লিয়ার প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ যদি কখনো বোঝায় যে যদি এমন হতো, ঠিক আছে, এই ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার দ্বারা বোঝায় যে যদি এমন হতো, তো এরকম আর কি, যেটা হচ্ছে উইশ বোঝায়, অর্থাৎ রিয়েলিটিতে তার কোনো প্রেজেন্স নাই, এটা হচ্ছে ফলস রিয়েলিটি। অর্থাৎ যদি এমন হতো কল্পনা বোঝায় বা উইশ বোঝায়, তার পরবর্তী অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে কি হবে? সাবজেক্ট প্লাস মাইট, উড, কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হচ্ছে? ইফ আই ওয়্যার এ বার্ড, আই ফ্লাই। তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আমি কিন্তু পাখি না, বাট যদি আমি